সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশে পেট্রোল এবং অকটেনের যে চাহিদা রয়েছে তার ৭৫ ভাগই উৎপন্ন হয় দেশের ভেতরেই। যেই তেলটি দেশেই উৎপন্ন হয় গত ১ মাসের বেশি সময় ধরে সেই তেলটি নিয়েই তেলের পাম্পগুলোতে সবচেয়ে বেশি হাহাকার দেখা গেছে। মানুষ দীর্ঘ লাইন ধরেছে শুধুমাত্র তেল নেওয়ার জন্য, এই পেট্রোল এবং অকটেন নেওয়ার জন্য। ডিজেলের জন্য কিন্তু এই পরিমাণ হাহাকার, এই পরিমাণ দীর্ঘ লাইন তৈরি হয়নি যতটা লাইন তৈরি হয়েছে পেট্রোল এবং অকটেনের জন্য। যেই তেলের ৭৫ ভাগই দেশে উৎপন্ন হয় সেই তেলটি নিয়ে এরকম হাহাকার বা এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? এরই মধ্যে আমাদের সামনে একটা তথ্য এসেছে, যে তথ্যটি খুবই চমকপ্রদ, যে তথ্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে সরকারের চরম অব্যবস্থাপনার কারণে এখানে আসলে দেশীয় উৎপন্ন তেল এবং পেট্রোল পাম্পে যায়নি এবং মানুষের যে দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি সেই দুর্ভোগ লাঘব হয়নি। সরকার এখানে স্পষ্টত চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে এবং তাদের যে অপরিপক্কতা, তারা যে স্থানীয়ভাবে উৎপন্ন তেল সংগ্রহ করে কিভাবে পাম্পে নিয়ে যাবে সেটার কোনো ব্যবস্থাই নেয়নি, সেটা নিয়ে কথা বলবো। সর্বোপরি সরকার তেলের দাম বাড়িয়েছে, অকটেনের দাম বাড়িয়েছে ২০ টাকা লিটারে, পেট্রোলের দাম বাড়িয়েছে ১৯ টাকা লিটারে, ডিজেলের দাম বাড়িয়েছে ১৫ টাকা লিটারে। সরকার কেন তেলের দাম বাড়িয়েছে? সরকার বলছে তারা তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং তেলের যে দাম বেড়েছে আরও বেশ কিছু পণ্যের দাম বাড়ছে, সেগুলো কি কি সেটা নিয়ে কথা বলবো। সবার আগে সরকারের অব্যবস্থাপনা নিয়ে কথা বলি। গত বেশ কিছুদিন ধরে স্থানীয়ভাবে যে পেট্রোল এবং ডিজেল যে এইসব কোম্পানিগুলো উৎপন্ন করে, এর মধ্যে একটা বড় কোম্পানি আছে সুপার পেট্রোকেমিক্যাল। এরা প্রায় যে দেশে যে পেট্রোল এবং অকটেন উৎপন্ন হয় এর ৪০ থেকে ৪৫ ভাগই এই কোম্পানিটি উৎপন্ন করে। এই কোম্পানিটি বলছে তাদের ৩টি ট্যাঙ্কার লোড হয়ে আছে। এই ৩টি ট্যাঙ্কার থেকে যদি এই পেট্রোল এবং অকটেন যদি খালাস না করা হয় তাহলে তারা তেল উৎপন্ন করতে পারছে না। কিন্তু সরকার তাদের থেকে তেল সরবরাহ নিচ্ছে না, শুধু তাদের থেকে না, অন্যান্য যে স্থানীয় কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোর থেকেও নিচ্ছে না। এবং বিপিসি থেকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে কিছুদিন আগে চিঠি দিয়ে বলা হয়েছে আপাতত তেল সরবরাহ বন্ধ রাখতে। কিন্তু এই যে দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে এদের সবার কাছে প্রায় ৬০,০০০ মেট্রিক টনের মতো জ্বালানি তেল মজুত রয়েছে বলতে উৎপন্ন করা হয়েছে। এগুলা দিয়ে প্রায় ১ মাসের বেশি সময় বাংলাদেশ চলতে পারবে, পেট্রোল এবং অকটেনের চাহিদা মেটাতে পারবে এই তেল দিয়ে, যেই তেল শুধুমাত্র এই দেশীয় কোম্পানিগুলোর কাছে মজুত রয়েছে। কিন্তু সরকার গত ১ মাসে এটা নেয়নি তাদের কাছ থেকে। কেন নেয়নি? এটা না নেওয়ার কারণ হিসাবে সরকার বলছে যে ডিপোগুলো যেগুলো রয়েছে ডিপোগুলোতে নাকি জায়গা নেই। কেন? সরকার বলছে তারা ফেব্রুয়ারিতে একটা অকটেনের চালান এনেছে এবং এপ্রিলে একটা অকটেনের চালান এনেছে। এই অকটেনের চালান যে এনেছে, ডিপোগুলোতে যে অকটেন রাখার যে জায়গা রয়েছে এই জায়গা ইতিমধ্যেই ফিল আপ হয়ে গেছে। খুবই ভালো কথা, অর্থাৎ সরকার দেশীয় তেলের উপর ভরসা করেনি, বিদেশ থেকে তেল এনে রেখেছে। খুবই সুন্দর। কিন্তু পেট্রোল পাম্পগুলোতে বা তেলের পাম্পগুলোতে কেন এই তেল সরবরাহ করা হয়নি? সরকার যদি বলে যে ডিপোগুলোতে অকটেন রাখার জায়গা নেই, বাংলাদেশের ডিপোগুলোতে যে অকটেন রাখার যে মজুত রাখার যে ক্ষমতা রয়েছে সেটা ৫০ থেকে ৫৫ হাজার মেট্রিক টন। আর প্রাইভেট কোম্পানিগুলোর কাছে রয়েছে বা বেসরকারি কোম্পানিগুলোর কাছে রয়েছে ৬০,০০০-এর বেশি মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। যেখানে সরকারের কাছে ডিপোগুলোতে তেলের উদ্বৃত্ত রয়েছে, অকটেনের উদ্বৃত্ত রয়েছে, সেখানে বাংলাদেশের পাম্পগুলোতে কেন এই পরিমাণ হাহাকার তৈরি করলো? এটা কে তৈরি করলো? আপনি যদি যেটা সরকারের কাছে মজুত রয়েছে, সরকার যদি এটা পাম্পগুলোতে সাপ্লাই করে আর যদি বেসরকারি কোম্পানিগুলো এনে যদি এখানে ডিপোগুলোতে মজুত করতো তাহলে কি ভালো হতো না? এই হাহাকার কি তৈরি হইতো? বাংলাদেশের মানুষ কি এই কষ্ট মুখোমুখি হতে হতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার শুধুমাত্র ডিপোগুলোতে তেল রাখার জায়গা নেই বলেই এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে থেকে তেল সংগ্রহ করেনি। সরকারের এখানে হিসাব নিকাশ থাকতে পারে। সরকার মনে করতে পারে আমি যদি সমানে পাম্পগুলোতে তেল সাপ্লাই দিয়ে থাকি তেলের অবৈধ মজুত হয়ে যাবে, আমি মানলাম, খুবই ভালো কথা। কিন্তু আপনি যখনই জ্বালানি মন্ত্রীর বক্তব্য শুনবেন তখনই মনে হবে ঘটনা অন্য। বাংলাদেশের যে সরকার রয়েছে তারা আসলে জানেই না যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা তেল সংগ্রহ করতে পারে। যেমন দেখেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যিনি বলছেন যে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তিনি মনে করেন স্থানীয় উৎপাদনকারীদের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল কেনা উচিত। অর্থাৎ তিনি জানেনই না
যে হচ্ছে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে তেল কি পাম্পে আনা হচ্ছে কিনা বা হচ্ছে ডিপোতে আনা হচ্ছে কিনা তিনি জানেনই না। অর্থাৎ আমি যেটা মনে করেছিলাম যে সরকার হয়তো এখানে একটা ব্যবস্থাপনা তৈরি করেছে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো থাকুক, আমাদের মজুদ থাকুক, যেহেতু ক্রাইসিস মোমেন্ট মানুষ একটু কষ্ট করে তেল নিক, ঠিক আছে, কিন্তু ডিপোতে সরকারিভাবে যেগুলো মজুদ হয়েছে সেগুলো মজুদ থাকুক, আমরা অল্প করে সাপ্লাই দিব, মানুষ অল্প অল্প করে নিক, যাতে এই হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে আমরা যেন তেলের ক্রাইসিসে পড়তে না হয়। সরকার আমি মনে করেছিলাম এই ব্যবস্থাপনার পথে হেঁটেছে, কিন্তু যখনই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর আপনি বক্তব্যটা শুনবেন মনে হচ্ছে উনি জানেই না। এখন তিনি বলছেন অগ্রাধিকার ভিত্তিতে তেল কেনা উচিত। আবার এমনও হইতে পারে এতদিন কি এই তথ্য আমাদের সামনে এসেছে? আসেনি। যখনই তেলের দাম বাড়লো তখন আবার বেসরকারি কোম্পানিগুলো বলছে যে তাদের কাছে তেল আছে। এতদিন কিন্তু আমরা জানতাম না, এখন জানছি। সেটাও একটা সবার মানে জায়গা মতো তাদের রাজনীতি হইতে পারে। আপনি দেখেন সুপার পেট্রোকেমিক্যাল একটা কোম্পানি, যারা দেশে যে পেট্রোল এবং অকটেন উৎপন্ন হয় সেটার 40 থেকে 45 ভাগই তারা উৎপন্ন করে। সেটার যে সিইও আছেন তিনি বলছেন বিপিসির চেয়ারম্যানকে তারা চিঠি দিয়েছেন তেল নেওয়ার জন্য। এতে বলা হয় 5 এপ্রিল বিপিসির সঙ্গে বৈঠকে সুপার পেট্রোকেমিক্যালের কাছ থেকে এপ্রিলে 37,000 টন পেট্রোল অকটেন এবং 5,000 টন ডিজেল সরবরাহ নিশ্চিত করতে বলা হয়। সেভাবে তারা প্রস্তুতিও নেই, কিন্তু 8 এপ্রিল থেকে বিতরণ কোম্পানিগুলো পেট্রোল অকটেন নিচ্ছে না। এতে দেশীয় এই শিল্প প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, কারণ সুপার পেট্রোল 3টি ট্যাঙ্কার উপচে পড়েছে, অথচ বিতরণ কোম্পানিগুলো বারবার বলা সত্ত্বেও তেল নিচ্ছে না। মানে এই সুপার কেমিক্যাল যেটা আছে প্রতিষ্ঠান, এদের 3টা ট্যাঙ্কার, ওরা টোটাল তেল উৎপন্ন করে এই 3টা ট্যাঙ্কারে লোড করে। তো এটা সরকার নিয়ে গেলে আবার এগুলো খালি হয়, আবার উৎপাদন করে এখানে লোড করে। তো এরা বলছে যে তাদের 3টা ট্যাঙ্কারই ফুল হয়ে গেছে, তাদের আর উৎপন্ন করার অবস্থা নেই, তারা মানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই ব্যাপারে ওই ব্যক্তি বলেন যে ফেব্রুয়ারিতে অকটেনের একটি জাহাজ আসার পর বিপিসি তার প্রতিশ্রুতি অনুযায়ী তেল নেয়নি। অর্থাৎ ফেব্রুয়ারিতে যখন অকটেনের একটি চালান আসে, যেটা আমি বলছিলাম, বিপিসি আর তেল নেয়নি, যে কারণে মার্চে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে। এখন আবার অকটেনের একটি জাহাজ আসার সঙ্গে সঙ্গে এপ্রিলে আরেকটি জাহাজ এসেছে, সেটা আবার একই কাজ করছে বিপিসি। তিনি বলেন অকটেন পেট্রোল তৈরির কাঁচামাল নিয়ে 20 এপ্রিল সুপার পেট্রোল একটি জাহাজ আসবে, সেটি নিয়ে আমরা চিন্তায় আছি, কারণ ট্যাঙ্ক খালি না হলে উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হবে। এ বিষয়ে জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়াম, যারা তেল সরবরাহ করে, পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান বলেন অকটেন রাখার আর কোনো জায়গা নেই, তাই অল্প অল্প করে বেসরকারি কোম্পানির কাছ থেকে তেল নেওয়া হচ্ছে। অকটেন রাখার জায়গা নেই, তার কারণে আমিও মানলাম অকটেন রাখার জায়গা না, কারণ দেশে এখন ইতিহাসে সবচেয়ে বেশি মজুত আছে, মজুত করতে হচ্ছে আপনার ক্রাইসিস ম্যানেজ করার জন্য। ওই যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বললেন না, দেশে ইতিহাসে সবচেয়ে বেশি মজুত আছে। এখন পৃথিবীর সব দেশের কাছেই তাদের ইতিহাসের সবচেয়ে বেশি মজুত রয়েছে, কারণ অন্যান্য সময় সাধারণত 10-15 দিন 20 দিনের মজুত থাকে। কেননা তাদেরকে হচ্ছে তারা জানে যে আমার 5 দিন পরে আরেকটা ট্যাঙ্কার আসতেছে, 5 দিন পরে আরেকটা জাহাজ তেল নিয়ে আসতেছে, ক্রুড অয়েল নিয়ে আসতেছে, তা আমি 5-10 দিনের মধ্যে তেল পেয়ে যাব, আমার তো ক্রাইসিসে পড়তে হচ্ছে না। কিন্তু যখন আপনি দেখছেন আগামী কবে আর আপনি তেল আনতে পারবেন, তখন তো আপনাকে মজুত করতে হবে। তো মজুত হচ্ছে বাংলাদেশের যে ডিপোগুলোতে যে মজুত, সেই মজুত খুব আহামরি না। সেই জায়গা থেকে সরকার এখানে স্পষ্টত অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে। খুব তাড়াহুড়া করে তো আরেকটা ডিপো করা যেত, বা বিকল্প ব্যবস্থা তো করা যেত, ব্যারেলে ব্যারেলে রেখে এই ওই যে তেলের ড্রামে রেখে রেখে ফেলে রাখা যেত। সরকার চাইলে এগুলো খুব সহজে করতে পারতো, বা বিকল্প ব্যবস্থা খুব ইজিলি বের করতে পারতো, কিন্তু সরকার এগুলো করেনি। আমরা দেখতে পাচ্ছি যে এই অব্যবস্থাপনার কারণে দেশে তেল থাকা সত্ত্বেও মানুষ তার কষ্টের একবারে সীমাহীন কষ্ট করেছে পেট্রোল পাম্পগুলোতে। এখন কথা হলো সরকার তেলের দাম বাড়িয়েছে, তেলের দাম কি খুব আহামরি বেড়েছে? আমি মনে করি খুব আহামরি বেড়েছে। সরকার কিছুদিন আগে বলেছে তারা ভর্তুকি দিচ্ছে, কেউ কেউ বলেছেন সরকার লিটারে 10 টাকা ভর্তুকি দিচ্ছে, কিন্তু আমরা দেখলাম পেট্রোলে 20 টাকা, এই পেট্রোলে 19 টাকা, অকটেনে 20 টাকা এবং হচ্ছে ডিজেলে 15 টাকা বেড়েছে। খুবই এটা ভয়াবহ একটা ইম্প্যাক্ট ফেলবে। সরকার কেন তেলের দাম বাড়িয়েছে? সরকারের মন্ত্রীরা বেশ কিছুদিন ধরে যে কথাগুলো বলছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কেন তেলের দাম বাড়িয়েছে। দেখেন, প্রধানমন্ত্রীরই একটা কথা দেখেন, জনাব তারেক রহমান, তিনি কিছুদিন আগে বলছেন যে হচ্ছে আমাদের যে উন্নয়ন সহযোগী দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা আর্থিক সহযোগিতা চাচ্ছি। এটা প্রায় $2 বিলিয়ন মতো সহায়তা চাওয়া হচ্ছে। অর্থাৎ সরকার টাকার জন্য দৌড়াচ্ছে, সরকারের কাছে টাকা নেই। সম্ভবত গতকালই মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রী আহমদ আজম খান তিনি বলছেন এই সরকার শূন্য হাতে শুরু করেছে, সরকারের হাতে কিছুই নেই। ডক্টর মোহাম্মদ ইউনুস মাইনাসে শুরু করেছেন, মাইনাস থেকে শুরু করে তিনি শূন্যতে এনে দিয়েছেন, এই সরকার সেখান থেকেই শুরু করেছে। অর্থাৎ সরকারের কাছে অর্থবিত্ত নেই। প্রধানমন্ত্রীর যিনি অর্থ উপদেষ্টা, অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে দেশে এমন অবস্থা সামনে দারিদ্র সীমা আরও বাড়তে পারে, যে মানুষ যারা দরিদ্র সে তিনি মূল্যস্ফীতি এই সেই নানান কারণ নিয়ে বলেছেন। অর্থাৎ সরকারের অর্থ সংকট রয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ। পাশাপাশি আইএমএফের যে ঋণ 1.3 বিলিয়ন যে নেওয়ার কথাবার্তা বা ঋণের কিস্তি দেওয়ার কথা ছিল, ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে এই আইএমএফ কোনো ঋণ দেয়নি, নির্বাচিত সরকারের আমলে দেবে বলেছিল। কিন্তু এই সরকার এসে যখন ফ্যামিলি কার্ড এই সেই নানান ধরনের কার্যক্রমে জড়িত হলেন এবং সেগুলোর জন্য টাকা পয়সা দিয়ে দিলেন, আইএমএফ এগুলো নিয়ে প্রশ্ন তুললেন। পাশাপাশি জ্বালানি তেলে যে বিশ্বব্যাপী দাম বাড়ার কারণে সরকার হঠাৎ করে ভর্তুকি দেওয়া শুরু করেছে, আইএমএফ সেই ভর্তুকি কমানোর কথাও বলল। সরকার বাধ্য হয়ে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আজকেই বলেছেন সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে। আমিও মনে করি বাড়িয়েছে তেলের দাম বাধ্য হয়ে, কিন্তু এত টাকা কি বাড়ানোর কথা ছিল? এবং এগুলা ইম্প্যাক্ট কোথায় কোথায় পড়বে আমরা একটু দেখি। আমাদের এই দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ হইতে যাচ্ছে। আপনি যদি দেখেন তেলের যে দাম বেড়েছে সেই দাম অনুযায়ী বাস ভাড়া অন্য জায়গায় চলে যাবে। আপনি যদি দেখেন কোথায় কোথায় প্রভাব পড়তে পারে, পরিবহন ও যোগাযোগ ভয়াবহ প্রভাব পড়তে পারে। বাস, ট্রাক, লঞ্চ, ট্রেন ইত্যাদি ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলো ভাড়া বেড়ে যাবে। কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য, ধান, শাকসবজি ও ফসলের সেচ খরচ, ট্রাক ভাড়া এবং বাজারজাতকরণের খরচ বাড়ায় চাল, ডাল, তেল সহ প্রায় সব ধরনের খাবারের দাম বাড়বে। পোলট্রি ও মৎস্য উৎপাদন, মুরগির খাবার, বাচ্চার দাম, খামার থেকে পরিবহনে ডিজেলের দামের প্রভাব পড়ায় ডিম ও মাংসের দাম বাড়বে। শিল্পপণ্য, শিল্প কারখানায় উৎপাদিত পণ্য, প্লাস্টিক সামগ্রী এবং সার পরিবহনে খরচ বৃদ্ধি পায়, তার কারণে এই শিল্পপণ্যগুলোর দাম বাড়বে। নির্মাণ সামগ্রী, ইট, বালু, সিমেন্ট, রড পরিবহনের খরচ বাড়ায় বাড়ি ও অবকাঠামো নির্মাণের খরচ বৃদ্ধি পাবে। বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে ইম্পর্টেন্ট, বাংলাদেশে অনেক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো হচ্ছে ডিজেল চালিত, অর্থাৎ জ্বালানি তেল দিয়ে চলে। সেই সব এই জ্বালানি তেল ব্যবহারের কারণে এবং এর দাম বাড়ার কারণে বিদ্যুতের দাম বাড়বে। অর্থাৎ আমি যে কথাগুলো বলেছি যে হচ্ছে সরকারের অব্যবস্থাপনা, দেশীয় যে উৎপাদিত তেল যেটা সরকার ঠিক মতো সরবরাহ করতে পারেনি বা এটা একটা ব্যবস্থাপনার আওতায় আনতে পারেনি, যার কারণে মানুষের কষ্ট আমরা দেখতে পেলাম। এটা শুধুমাত্র এই কষ্টটা এখন বোঝা যাচ্ছে সরকারের কারণেই হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম সরকার বাধ্য হয়েছে মানলাম, কিন্তু এত পরিমাণ বেড়েছে যে মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে। মানুষ কি মন্তব্য করছে জানেন? তেলের দাম বেড়েছে, আমার জীবনের খরচ বাড়বে, কিন্তু আমার তো বেতন বাড়েনি। এবারও অনেকের নির্বাচনে এসে অনেকের বেতন বাড়েনি, অনেক প্রতিষ্ঠানে এবারও ইনক্রিমেন্ট দেয়নি। আবার যাদের ইনক্রিমেন্ট হয়েছে আগের হিসাবে হয়েছে, কিন্তু এখন যে আবার জীবনযাত্রার ব্যয় বাড়বে এর ভিত্তিতে তো তাদের ইনক্রিমেন্ট হয়নি। মানুষের জীবন আসলে দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।